আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় 30 জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া গ্রেফতার 4 আসামিকে আবু সাইদ হত্যার ঘটনায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যার মামলায় গত 2রা জুলাই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক 8 আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। এনবিআরের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থার চির ধরেছে। রাজস্ব আদায় বৃদ্ধি সহ তাদের আচরণের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কার প্ররোচনায় এনবিআরে আন্দোলন করেছে তা জানতে চায় না সরকার। অর্থনীতিকে জিম্মি করা যাবে না, ভবিষ্যতে এমনটা কেউ যেন করতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর ভেঙে 2 ভাগ করার জন্য দেয়া অধ্যাদেশে মৌলিক ত্রুটি আছে স্বীকার করে তিনি বলেন, ত্রুটি কাটাতে কিছু চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। অধ্যাদেশে ত্রুটি সংশোধনে পরামর্শ দেওয়া হবে। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা কাডারের সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। দলীয় প্রতীকের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, এনসিপি নেতারা তো নির্বাচন কমিশনে এসেছেন, তো কি আলোচনা হচ্ছে, সবশেষ কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু এনসিপির যে প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে। 11টা থেকে বৈঠক শুরু হয়। এই বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন এনসিপির সামনের সারির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তার সাথে কিন্তু তাদের আইনজীবী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে প্রধান যে বিষয়গুলো আলোচিত হওয়ার কথা সেটা হলো এনসিপির প্রধান দাবি, সেটা হলো তাদের প্রতীক, নির্বাচনের প্রতীক শাপলা, এবং আরেকটি বিষয় রয়েছে আলোচনায়, সেটা হলো যে প্রবাসী বাঙালিরা কিভাবে নির্বাচনে ভোট দেবেন সেই বিষয়টিও আলোচনা করার কথা রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপি যখন তাদের নির্বাচনের নিবন্ধন তাদের আবেদন দাখিল করে তখন তারা শাপলা চেয়েছিল, কিন্তু এই শাপলা প্রতীকটা কিন্তু আরেক রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তারাও কিন্তু চেয়েছিল আরও বেশ আগে। তারা 11 জুন তারা এই নাগরিক ঐক্য তাদের শাপলা প্রতীকের জন্য আবেদন করে, এবং এরপরে অর্থাৎ এনসিপি 11 এপ্রিল ছিল নাগরিক ঐক্য এবং 22 জুন আসলে এনসিপির শাপলা আবেদন করে। কিন্তু এখানে একটি বেশ জটিল বিষয় হলো যে বর্তমানে কিন্তু 50টি রাজনৈতিক দল রয়েছে, তাদের নিজস্ব প্রতীক রয়েছে, কিন্তু শাপলা এবং দোয়েল এই দুটি প্রতীক কিন্তু নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধনের জন্য যে রাজনৈতিক দলের জন্য যে প্রতীক সেই প্রতীকের মধ্যে রাখা হয়নি। নির্বাচন কমিশন কিন্তু 115টি প্রতীক নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যে শাপলা রাখা হয়নি। কিন্তু এই শাপলা নিয়ে আসলে কারাকারি চলছে। এনসিপির জন্য আরেকটি সংকট হলো যে এনসিপি যখন তাদের নিবন্ধনে প্রতীকের জন্য আবেদন করে তাদের প্রতীক ছিল 3টি, একটি শাপলা, একটি কলম এবং একটি মোবাইল। এর মধ্যে শাপলা নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। শাপলা হয়তো পাবে কিনা সেটা সংশয় রয়েছে, কিন্তু এর পরবর্তী যে ধাপ সেটা হলো কলম। এই কলমও তারা পাবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ তার এনসিপি এই কলম আবেদন অর্থাৎ দ্বিতীয় ধাপে যে কলম তারা প্রতীক চাচ্ছে সেই প্রতীকও কিন্তু আরেকটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দল এনসিপি আবেদনের আগেই কিন্তু তারা সেটি করেছেন। এখন শুধুমাত্র এনসিপির সামনে খোলা রয়েছে শুধু মোবাইল। তারা সেই মোবাইল হয়তো প্রতীকটাই তাদের নিতে হবে যদি যে বৈঠক চলছে সেই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, বা নাগরিক ঐক্য যে শাপলা প্রতীক চেয়েছে তারা যদি এটা তারা না নেয়। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন কিন্তু শাপলার প্রতীকটা কিন্তু রাখা হয়নি। তার মানে যদি শাপলার প্রতীক যদি এনসিপিকে পেতে হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে
একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু তাদের সংশোধনী আনতে হবে। তো এই মুহূর্তে বৈঠক চলছে, বৈঠক হয়তো আরও কিছুক্ষণ চলবে এবং বৈঠক শেষে আমরা হয়তো এনসিপির যে নেতারা রয়েছেন বৈঠকে কি হলো সেটি আমরা পরবর্তী তাদের মুখ থেকে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এনসিপি এবং প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের খবর। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানছিলাম সব শেষ খবর। মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের সাথে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, প্রয়োজনে মালয়েশিয়া তদন্ত সংস্থার সহযোগিতা নেবে তারা। এ ধরনের ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তামজিদ সুমনের রিপোর্ট। মালয়েশিয়ায় গত ৩ মাসে উগ্রবাদী সংগঠনের অর্থ সহযোগিতায় সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ২৭ জুন মালয়েশিয়ার মালায়া মেল সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করে আসছিল। আর দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানান, গেরাকান মিলিটান রেডিকাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাত তারা। এমন খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার ৩ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবেই বলেন, এদের কেউই জঙ্গি নন। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। প্রশ্ন হলো, যদি শুধু ভিসার মেয়াদ উত্তীর্ণের জন্যই তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়, তবে তাদেরকে কেন অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে নেওয়া হলো? আর কেনই বা তারা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হলেন? এটিইউ বলছে, মালয়েশিয়া থেকে ফেরত আসাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং তাদের সত্য বা আসলে তারা কতটুকু জড়িত বা জড়িত না, বা সামনের দিনগুলোতে এটা তদন্ত সাপেক্ষেই আসলে বলা যাবে। দেশের বিরুদ্ধে চক্রান্ত কিনা পুঙ্খানুপুঙ্খই তদন্ত হবে। এর মধ্যে যদি এ ধরনেরও কিছু থেকে থাকে, সেটাও অবশ্যই রাষ্ট্র সরকার যথাযথ ব্যবস্থা নেবে। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক আবু সালেম মোহাম্মদ ইউসুফের মতে, একটি দেশের মানদণ্ড অনুযায়ী সে দেশের আইন লঙ্ঘন করলে এরকম অভিযোগ আসতেই পারে। আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদের যে আমি যেটা বললাম যে ভ্যালুসগুলো কীরকম, জাতীয় কোনো সমস্যাগুলো যেন দেখা না দেয়, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের রেগুলেশন স্ট্রং করা এবং আরও বেশি এঙ্গেজ করা, সচেতনতা বৃদ্ধি করা যারা সেখানে যাচ্ছেন, সেটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আর বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশি শ্রমিকদের বড় চাহিদা রয়েছে। তাই প্রতিযোগিতার বাজারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন লঙ্ঘন করলে নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন এই গবেষক। সেক্ষেত্রে প্রতিযোগীরা অপরাধের তকমা লাগানোর সুযোগ নিতে পারে বলে মনে করেন তিনি। আগামী দিনগুলোতে ম্যান পাওয়ার এক্সপোর্টের মার্কেট আরও কম্পিটিটিভ হবে। সেখানে আমাদের যারা কাজ করেন তাদের অ্যাক্টিভিটিসগুলো যদি সেই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, তাহলে প্রশ্ন তো উঠতেই পারে। সো যে বিষয়গুলোতে নিয়ে প্রশ্ন উঠছে, সেই বিষয়গুলো খুব বড় বিষয় কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট এই জাতীয় কোনো কনসার্নও যেন না আসে। তিনি বলেন, যে কোনো উগ্রবাদ আচরণ বা কর্মকাণ্ডকে জঙ্গিবাদ বলা উচিত নয়। হুট করেই যে কাউকে জঙ্গি তকমা দেওয়ার অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন তিনি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে ৩০ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ করতে চায় কমিশন। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনার সূচনায় তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতিমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। আজকের বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কথা রয়েছে। এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। আমাদের সামনে যে বিষয়গুলো আছে, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ে, যেগুলো মৌলিক বিষয় নিঃসন্দেহে, সেগুলো এবং তার পাশাপাশি সেগুলিতে আমরা একমত হতে পেরেছি।
কিছু বিষয়ে আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। লিডার অফ দ্য অপোজিশনকে এখানে ইনক্লুড করা হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে যেখানে জরুরি অবস্থা জারির জন্য সিদ্ধান্ত হবে। কিন্তু যদি লিডার অফ দ্য অপোজিশন অনুপস্থিত থাকে আর কি নিজস্ব উদ্যোগে, তখন জটিলতা হবে। এই জন্য একটু প্রভিশনটা রেখে দিন, সবকিছু যেন জটিল হয়ে না যায় আর কি। খেলার খবর ক্রিকেট সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টি-20তে করা ভুলগুলোই দ্বিতীয় ম্যাচে শুধরাতে চান প্রধান কোচ ফিল সিমন্স। এদিকে লিটনের ফর্ম নিয়েও বাড়তি দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। আরও এক সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রক্ষণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দল নির্বাচন প্রথম টি-20 হার বাংলাদেশকে ফেলে দিয়েছে নানান প্রশ্নের মুখে। 1-0 পিছিয়ে থেকে রোববার ভালো কিছুর আশা করা ছাড়া উপায় নেই লিটনদেরও। দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রধান কোচ ফিল সিমন্সের মধ্যে দেখা গেল সেই তাড়না। গত ম্যাচে আমরা যথেষ্ট ভালো করিনি, কাজেই আমাদের পরিকল্পনাই হলো এ ম্যাচে ভালো কিছু করা। আমাদের আরো বেশি রান করতে হবে এবং প্রথম 6 ওভারে ভালো বোলিং করতে হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। প্রথম টি-20তে জাকের আলী খেলতে পারেননি উরুর মাংসপেশিতে টান পড়ায়। আজ খেললেও ফিজিওদের মতে তাকে খেলানো যাবে শুধুই উইকেট রক্ষক হিসাবে। দ্বিতীয় টি-20-র আগে অধিনায়ক লিটন দাসের ফর্মও একটি আলোচনার বিষয়। প্রথম টি-20তে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল তার ইনিংসে। সিমন্স তা মেনেও আস্থা রাখছেন অধিনায়কের ব্যাটে। আমিও মনে করি তার আত্মবিশ্বাস কিছুটা কম এখন, তবে আমরা জানি তার পক্ষে কি করা সম্ভব। তাকে সে অবস্থায় আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আশা করি এই ম্যাচেই সে তার সামর্থ্যের প্রমাণ দেবে। ডাম্বুলায় এর আগে জয় পেয়েছিল বাংলাদেশ, সেটিও একদিনের ক্রিকেটে 2017 সালে। সেই জয় থেকে অনুপ্রেরণা খুঁজতে পারেন লিটনরা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।